বিসমিল্লাহির রহমানির রহিম। সকল বন্ধু শুভাকাঙ্ক্ষী যারা আমাকে এই ফেসবুক লাইভে দেখছেন এবং পরবর্তীতে লাইভটি যারা দেখবেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন। জি, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। জি, কে কোথা থেকে দেখছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন কিনা তাও একটু জানাবেন। হ্যাঁ, জামিল উদ্দিন ভাই আপনি সিলেট কানাইঘাট থেকে, আবু সাইদ ভাই আপনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি পর্তুগাল থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মফিজুর রহমান আপনি দেখছেন বরিশাল সদর থেকে। মোস্তফা ডালি ইনশাল্লাহ ভালো আছি, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফয়সাল দেখছেন, তারপর মোস্তফা ডালি খিলগাঁও থেকে দেখছেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই ফেসবুক লাইভে অংশগ্রহণ করছেন এবং আমার কথা শুনছেন। আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামটি আমরা আমাদের বিনিয়োগকারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলি এবং আপনারা জানেন এই প্রোগ্রামে আমরা আমাদের সাথে সম্পৃক্ত যারা 12 বছর যাবৎ ধরে প্রতিষ্ঠানকে সার্বিকভাবে সহযোগিতা করছে, তাদের মধ্যে যারা অন্যতম 12 বছর ভূমিকা রেখেছে এবং রেখে চলছে, তাদেরকে আমরা আপনাদের সামনে পরিচয় করে দিই এবং তাদের কথা শুনি। তো আজকে আমাদের মেহমান হিসেবে ছিলেন পিএইচডি সিদ্দিকুর রহমান। আপনারা জানেন অলরেডি ঝড় তুফানের কারণে আপনার কি বলে ওনার টেকনিক্যাল প্রবলেমের কারণে ওনাকে আজকে আমরা সংযুক্ত করতে পারি নাই। তো আজকে আমি নিজেই কথা বলবো এবং ডেস্টিনি 2000 লিমিটেডের কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো এবং আশা করি এই আলোচনাটা আপনাদের সবার ভালো লাগবে। জি, আমি মূল পর্বে চলে যাব। আপনারা জানেন যে এখানে আমাদের সাপ্তাহিক একটা আপডেট থাকে, পাশাপাশি আমরা আগামী দিনে ডেস্টিনির বিজনেস কিভাবে হবে, ডেস্টিনি ব্যবসাটা আসলেই কতটুকু আগামী দিনে সম্ভাবনা, সেই নিরীক্ষ আমরা কথা বলি। জি, আপনারা কে কোথা দেখছেন আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো যাই হোক, আমি সকল দর্শক শ্রোতা উদ্দেশ্যে বলছি, আমি আমার পরিচয়টা দিচ্ছি। নাম শহীদুল ইসলাম, ইঞ্জিনিয়ার শহীদ নামে আমি পরিচিত। আমি ডেস্টিনি 2000 লিমিটেডের একজন ডায়মন্ড এক্সিকিউটিভ এবং এই প্রতিষ্ঠানের ডায়মন্ড এক্সিকিউটিভ পাশাপাশি এই প্রতিষ্ঠানের সার্বিক বিভিন্ন ডিপার্টমেন্টে আমার কাজ করার সুযোগ হয়েছে। আমি একটা রেজিস্টার্ড গ্রুপের 45টা গ্রুপ ছিল, সেই গ্রুপের মধ্যে একটা গ্রুপ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছি। হ্যাঁ, এখনো করে যাচ্ছি। আর পাশাপাশি ডেস্টিনির সার্বিক আঙ্গিনায় আমার আল্লাহর রহমতে বিচরণ ছিল। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হলো এই দুঃসময় দুর্দিনে 12 সালের পর থেকে আমি বিরতিহীনভাবে এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছি, যতটুকু সামর্থ্য ছিল সর্বোচ্চটুকু দিয়ে, এবং এখনো পর্যন্ত আছি এবং ভবিষ্যতে রফিকুল আমিন স্যারের মুক্তি এবং পাশাপাশি প্রতিষ্ঠান আবার ঘুরে দাঁড়াবে, এই বিষয়টাকে মাথায় রেখে আমরা আমাদের সামাজিক দায়িত্ব পালন করার চেষ্টা করছি এবং করে যাচ্ছি। হ্যাঁ, আমাদের বিনিয়োগের টাকাগুলো কবে ফেরত পাবো? হারুন ভাই, আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন। এই প্রশ্নের উত্তরটা আপনি লাইভে থাকেন, আমি আমার আলোচনার একটা প্রসঙ্গে আপনাদেরকে এই নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। জি, প্রথমত আমি মূল পর্বে চলে যাচ্ছি। আমাদের জানেন ম্যানেজমেন্টের নামে 2টা মামলা,
একটা হলো ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের মামলা, আর একটা হলো মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির নামে মামলা। তো মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির মামলাটা অলরেডি রায় হয়ে গেছে। সে রায়ের মাধ্যমে রফিকুল আমিন স্যার সেখানে জামিনেও মুক্তি পেয়েছেন। আর আমাদের রয়ে গেল ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের মামলা। আপনারা যারা নিয়মিত যারা আমাদের সাথে টাচে আছেন তারা অলমোস্ট জানেন যে মামলাটার শুনানি শেষ পর্যায়ে। এই জন্য আমরা অলরেডি প্রতি সপ্তাহে আপনাদেরকে আমরা আপডেট দিয়ে থাকি, আপনারা জানেন। তো গত সপ্তাহেও আমাদের দুদকের তরফ থেকে টাইম পিটিশন দেওয়া হয়েছে। দেওয়ার কারণে আপনার সাক্ষ্য গ্রহণ অথবা আয়ুর সাক্ষী কোনোটাই কিন্তু অংশগ্রহণ হয়নি। তো যে কারণে কোর্ট যথারীতি না হওয়ার কারণে আমরা আগামী আবার ডেট দিয়ে দিয়েছেন। ঈদের ছুটির পরে মঙ্গলবারে আমাদের নেক্সট শুনানি ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। এখন বিষয়টা হচ্ছে আমরা আসলে 12 বছর যাবৎ ধরে এখনো প্রতিনিয়ত প্রতিষ্ঠানের পাশে আছি। তো এই প্রতিষ্ঠানের পাশে থাকার কারণটা কি কারণে আমরা এই প্রতিষ্ঠানের পাশে এখনো আছি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, বর্তমানে ডেস্টিনির সাথে ক্রেতা পরিবেশক বিনিয়োগকারী যারাই আছেন না কেন তাদের বেশিরভাগই কোন না কোনো ব্যবসা বাণিজ্য চাকরি কোনো না কোনো কাজের সাথে তারা সম্পৃক্ত হয়েছেন জীবিকার তাগিদে। তো এটা একটা বেসিক বিষয়, এটাই ঠিক আছে। হাতে গোনা কিছু লোক আছে বিরতিহীনভাবে সামাজিক দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এদের সংখ্যা নিতান্তই কম, এটাই সত্য। আর এটা নিয়ে এরকম সবাই থাকে না এবং এটাই বাস্তব। আর 12 বছর এইভাবে বিরতিহীনভাবে থাকাটা এটা কোনো সহজ ব্যাপার না, এটা একটা ইতিহাস, এটা আসলে একটা ইতিহাস। এবং যারা আপনারা আমাদের কথা শুনছেন দেখছেন তারাও কিন্তু ইতিহাসের অংশ। কারণ এই প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা থাকার কারণে আজকে লাইভে আপনারা আমার কথা শুনছেন। কারণ আমি এই প্রতিষ্ঠানের মানুষের বিনিয়োগের টাকার কি অবস্থা বা সার্বিক কি পরিস্থিতি এই বিষয়টা তুলে ধরার জন্য আমি কিন্তু আলোচনাটা করি। তো তার মানে আপনাদেরও ইন্টারেস্ট আছে। তাহলে এইখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনো প্রতিষ্ঠান আবার ঘুরে দাঁড়াক এই বিষয়টা তারা কামনা করছে, আমরা কামনা করছি। তো এটা কিন্তু কোনো সহজ ব্যাপার না, এটা একটা বিরল ঘটনা। তো চলেন আমি আজকে কিছু বিষয় আলোচনা করব। ডেস্টিনি কেন ঘুরে দাঁড়াবে এবং আসলে ডেস্টিনির ঘুরে দাঁড়ানোর মতো সে সামর্থ্য আছে কিনা সেই বিষয়টা কিন্তু আজকে আলোকপাত করব। দেখেন, বারংবার আমি আপনাদের থেকে একজন থেকে প্রশ্ন পেয়েছি যে মানুষ তার বিনিয়োগের টাকাটা ফেরত পাবে কিনা। হ্যাঁ, এটা আমি পেয়েছি, এটা আমি আলোচনা করব। তার পাশাপাশি আমার আজকে একটা কমন আলোচনা আছে, সেটা হলো আগামী দিনে ডেস্টিনি কিভাবে বিজনেস করবে এটার একটা বেসিক একটা ধারণা, ছোট্ট একটা পার্ট আলোচনা করব। ব্যক্তিগতভাবে এই ডেস্টিনির ব্যবসাটাকে আমার জায়গা থেকে আমি 2007 সালের পর থেকে এই ব্যবসাটা বোঝার চেষ্টা করেছি এবং ডেস্টিনিকে বোঝার আমি চেষ্টা করেছি। এটা আমার নিজের কমিটমেন্ট থেকে। তো আমি আমার বেসিক সেলস অ্যান্ড মার্কেটিং এর কাজের পাশাপাশি এই ডেস্টিনি 2008 এর কার্যক্রমটা কি হতে যাচ্ছে, এতগুলি প্রতিষ্ঠান কেন করলো, তাদের আসলে মিশন কি ভিশন কি, এগুলো যদিও বারংবার আমরা ট্রেনিংয়ে পেয়েছি ম্যানেজমেন্টের তরফ থেকে, রফিকুল আমিন স্যারের তরফ থেকে অলরেডি আমাদেরকে বিভিন্নভাবে গাইড করা হয়েছে যে এই প্রতিষ্ঠান কি করতে যাচ্ছে, এই প্রতিষ্ঠানের কি। হ্যাঁ, সমর চক্রবর্তী আপনি লিখছেন কোম্পানি চালুর কথা, বিনিয়োগের টাকা কিভাবে ফেরত পাবে সেই বিষয় নিয়ে কথা বলবেন প্লিজ। হ্যাঁ, অবশ্যই। দেখেন, এই নিয়ে তো অবশ্যই কথা বলবো হলো, দেখেন আমাদের আসলে অনেকে আমরা চোখ থাকতেও কিন্তু রাত কানা হয়ে গেছি। বলে কেন? একটা প্রতিষ্ঠানের ব্যবসা যদি তাকে চালু করতে হয় তাহলে ওই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের মধ্যে ঐক্য অবধারিত। যদি কোনো প্রতিষ্ঠানে ঐক্য না থাকে তাহলে কোনোদিন ওই প্রতিষ্ঠান কোনো কার্যক্রমে সফলভাবে করা কোনোদিনই সম্ভব না। এবং এই বিষয়টা আগে আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। এখন এই ঐক্যটা কেন নাই? এখন ধরেন বর্তমান বোর্ড আসছে, তাহলে কোর্টের কি ইনস্ট্রাকশন এই বোর্ডের মাধ্যমে?
মানে কোর্ট থেকে যারা আসছে তারা কি ব্যবসাটা চালু করতে পারবে, বা চালু করার জন্য প্রসেসটা কি? তো চাইলেই কি এত ব্যবসা করতে পারবে? আমরা তো চাই ব্যবসাটা চালু হোক, কারণ আমাদের তো টোটাল মানে জীবন যৌবনের বিরাট অংশ। আমি আমার এখানে 24 বছর অলমোস্ট আমি এখানে জড়িত আছি। তাহলে 2001 সাল থেকে এখানে আজকে 24, অলমোস্ট 23 পার হয়ে 24 সাল পর্যন্ত আমি এখানে আছি। তাহলে আমার জীবনের তো বিরাট অংশ আমি এখানে দিয়ে দিছি। তাহলে এই প্রতিষ্ঠান চালু হলে আমার ব্যক্তিগতভাবে আমার তো ফাইন্যান্সিয়ালি এবং আমার সোশ্যাল যে কমিটমেন্ট, সেটা মানে আজকে ডেস্টিনির কারণে সোশ্যাল যে দায়বদ্ধতার মধ্যে আছে, সেখান থেকে বের হওয়ার কিন্তু সুযোগ নেই, কারোই সুযোগ নেই, আমার না শুধু, কারোই নেই। এবং বাস্তব কথা, যারা এড়ায় চলতেছে সেটা হলো ভিন্ন কথা, কিন্তু যদি দায়বদ্ধ মানুষ হয় তাহলে তাকে অবশ্যই মানে ফেস করতে হবে। এই প্রতিষ্ঠানে যারা বিনিয়োগকারী তাদের পাশে দাঁড়াইতে হবে, এবং এটাই বাস্তব সম্মত বিষয়। এখন আসেন, আমি সমর চক্রবর্তীর কথাটা দিয়ে আগে ক্লিয়ার করতে চাই, পরবর্তীতে আমি ডেস্টিনির বিজনেস সিস্টেম নিয়ে কথা বলবো। প্রথমত, সমর চক্রবর্তী, আপনি সবসময় চান ব্যবসা চালু হোক, এটা ভালো কথা, কিন্তু আপনি একজন দায়িত্বশীল হিসেবে আপনিও আগে ভাবেন যে ব্যবসাটা চালু হওয়ার জন্য আপনার টিমে যত বিনিয়োগকারী আছে সবাই কি ব্যবসা চায়? সবাই ব্যবসা চায় না। তার মধ্যে 1% তাদের টাকাটা ফেরত চায়, তাদের বিনিয়োগের অর্থটা ফেরত চায়। ওই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় নিতে হবে। আর এটা কেন চায়? এই কারণে আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির কার্যক্রম এবং ট্রি প্ল্যান্টেশনের যে প্রোডাক্ট, আমরা ইনভেস্টমেন্ট প্রোডাক্ট হিসাবে ট্রি প্ল্যান্টেশনটাকে আমরা যে প্রায়োরিটি দিয়েছি, সেই কারণে মানুষ তার ওইখান থেকে যে অর্থটা আশা করেছিল, সেই কারণে মানুষ টাকাটা ফেরত চায়। তাহলে তাদের এই বিষয়টা সুরাহা না করে আপনি কি করে বিজনেস করবেন? বিজনেসটা আপনি যদি এই বিষয়টাকে আপনার মানে সুরাহা না করে আপনি যদি বিজনেস করতে যান, আপনার তো মানে কলার চেপে ধরবে। এটা তো আপনাকে ওই জিনিসটা আগে থেকে প্রিভিউ বুঝতে হবে। তাহলে ব্যবসা চালু নাই, সাংগঠনিকভাবে দায়িত্ব পালন করার পরেও মানুষের বিভিন্ন রকমের কথা শুনতে হচ্ছে। তাহলে আপনাকে আগে মানুষের বিনিয়োগের বিষয়টা কি করতে হবে, এটার একটা অ্যাসুরেন্স দিতে হবে। তাহলে এটা কে দিবে? তাহলে আজকে 12 বছর এই ডেস্টিনির এই কার্যক্রমটা এই পরিস্থিতি হওয়ার পরে আপনার দায়িত্বশীল বিনিয়োগকারীরা তাদের সম্পদ বিক্রি করে মানুষের টাকা ফেরত দিয়েছে, যেটা আমরা যারা সংগঠনের সাথে জড়িত আমরা নিজেরাও জানি না। তাহলে এই বিষয়টাকে কিন্তু প্রায়োরিটিতে আনতে হবে। আর এরপরে ব্যবসা চালুর কথা, ভালো কথা, ব্যবসা তো আমরা চালু চাই। তো ব্যবসা চালু করার জন্য বেসিক কি লাগে? তাহলে আমাদের তো এটাও মাথায় নিতে হবে। যারা ব্যবসা চালু করার জন্য যদি ধরেন বিভ্রান্তিমূলক কিছু বলে, সেটা তো হ্যাঁ, আপনি একজন ডায়মন্ড, আরো 70 জন ডায়মন্ড আছেন, আপনারা সবাই মিলে কেন করতে? সবাই জীবনে কোনোদিনও সবাই মিলে না, সবাইকে কেউ না কেউ মিলাইতে হয়। তাহলে এটা মিলাইতে গেলে রফিকুল আমিন স্যারের কোনো বিকল্প নাই, সেকেন্ড কোনো প্লেয়ার বাংলাদেশে আর নাই। এটা সমর চক্রবর্তী, আপনাকে পরিষ্কার থাকতে হবে। আপনি একজন পিএইচডি, তাহলে এই সবগুলো ডায়মন্ড তখনই একমত হবে শুধু রফিকুল আমিন স্যারের কনসার্নে। এর বাইরে কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না, এটা অলরেডি গত 5 বছর আমরা অনেক কিছু দেখেছি। তাহলে এই ইউনিটির জায়গাটা রফিকুল আমিনকে ছাড়া, কারণ এটা শুধুমাত্র একটা প্রতিষ্ঠান এরকম না, এখানে হিউজ মানুষ এখানে জড়িত, 45 লাখ মানুষ জড়িত। তাহলে এই মানুষগুলোকে সেবা দেওয়া, তাদেরকে ইউনাইটেড করে একটা পর্যায়ে নিয়ে যাওয়া, এগুলোর জন্য যিনি এই প্রতিষ্ঠানের কর্ণধার, যে প্রতিষ্ঠান, তাকে লাগবে আবার। কারণ এটা একটা লাইন, মানে এই লাইনচ্যুত একটা ট্রেন। এই লাইনচ্যুত ট্রেনটাকে আপনার ক্রেন দিয়ে আবার লাইনে আনতে হবে, তারপরে আবার এটাকে মেরামত করে আগায় নিতে হবে। তো এখন এই ক্রেনের দায়িত্বটা কে পালন করবে? আমরা কারো সমালোচনা করতে চাই না, কিন্তু গত 5 বছরে কিন্তু আমাদের একদম স্পষ্ট দেখা হয়ে গেছে যে আসলে এই প্রতিষ্ঠান চালানোর দক্ষতা কার আছে। এই প্রতিষ্ঠান যদি ব্যবসায়িক কাজ হয়, রফিকুল আমিন স্যারের কোনো বিকল্প নাই। এবং অনেকে এরকম করে মানুষকে বিভ্রান্ত করতে পারবে, কিন্তু বাস্তবতা কোনো কিছু হবে না কিন্তু, এবং এটাই সত্য।
এর বাইরে যদি কি, কারণ আমরা গত 5 বছরে কিছু দেখি নাই তো, আমরা খুব স্পষ্টভাবে দেখছি, বরং আমরা গত 5 বছরে দেখেছি সম্পদগুলো লুণ্ঠন করা চরম প্রায় তারা করা হয়েছে। এই দায়িত্বশীল বিনিয়োগকারীরা সজাগ থাকার কারণে এই ঘটনাটা ঘটতে পারে নাই। একটা সম্পদ যদি ব্যাহত হইতো, তাহলে লুণ্ঠনকারীদের হাতে যদি মানে অতিরিক্ত অর্থ তাদের হাতে চলে আসতো, তাহলে এদেশে আমাদের বাকি সম্পদ আমরা রক্ষা করতে পারতাম না। এবং তারা আমাদেরকে, যারা আমরা প্রতিষ্ঠানের পক্ষে যারা এখন আসি, যারা তাদের কাউকে তারা মানে কোনোভাবে টিকতে দিত না। এটার প্রমাণ তো আপনারা জানেন। এগুলো বারবার কি বলবো, এগুলো বারবার কি বলার আছে? তাহলে আমাদের কি অপরাধ আছে টঙ্গীর মামলায় আমাদেরকে যে ফাঁসানো হইলো ষড়যন্ত্র করে? কি সমস্যা? আমরা প্রতিষ্ঠানের পাশে আছি, এটাই আমাদের প্রবলেম। তাহলে এখন সত্য কথা বললে অনেকের গা জ্বলে। তাহলে টঙ্গীর মামলায় টঙ্গীর জায়গাটা যখন দখল করা হচ্ছিল, তখন ডেস্টিনি যে বর্তমান বোর্ড আছেন, এই বোর্ডে যারা আমাদের শেয়ার হোল্ডার ডাইরেক্টর, হ্যাঁ আমাদের অনেক সম্পদের ব্যাপারে যারা গভর্নমেন্ট থেকে কোর্ট থেকে আসছে তারা হয়তো জানে না, তাদের জানতে হয়তো টাইম লাগতেছে। কিন্তু আমাদের যারা ডায়মন্ড হিসেবে শেয়ার হোল্ডার হিসেবে যারা ডাইরেক্টর হয়েছেন, তারা আবার অনেকে ডায়মন্ডও আছেন, তো তারা কেন ওই সম্পদ রক্ষার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখলেন না? কারণটা কি? তাহলে এই ট্রি প্ল্যান্টেশনে তো আমরা দেখেছি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির কমিটিতে ট্রি প্ল্যান্টেশনকে চালানোর জন্য একটা বোর্ড করা হয়েছে। তো ওই বোর্ড কোথায়? ওই বোর্ডের দায়িত্ব তারা পালন করে নাই কেন? তো বাস্তবতা হলো এখানে লুটপাট করারই অনেকে চিন্তা করতে পারে, কিন্তু ডেভেলপমেন্ট এত সহজ জিনিস না। ডেস্টিনিকে ঘুরে দাঁড়াতে হলে রফিকুল আমিন স্যারের কোনো বিকল্প নাই, এবং এটাই বাস্তব কথা। এবং এই জন্য সকল বিনিয়োগকারীকে আমি বিনীত আবেদন জানাবো, আমরা রফিকুল আমিন স্যারের পক্ষে আপনারা ইউনাইটেড থাকবেন, আর বিভ্রান্ত হয়েন না কোনোভাবে। আর যদি আমরা বিভ্রান্ত হই, তাহলে আমাদের কপালে আরো দুঃখ আছে, আরো অনেক লং টার্ম লাগবে। এটা হলো বাস্তব। তবে মামলাটা যেহেতু শেষ পর্যায়ে আছে, হয়তো আমাদের আরো কয়েকটা মাস আমাদেরকে অপেক্ষা করা লাগবে। সেজন্য শেষ হলে রফিকুল আমিন স্যার অবশ্যই মুক্তি পাবেন। মানে একটা জিনিসের লিমিট তো আছে, শেষ তো আছে, সুতরাং আমাদেরকে আর কয়েকটা দিন ধৈর্য ধরতে হবে। এটা হলো বাস্তব কথা। আর বাকি যেগুলো দেখেন, এগুলো কতটুকু বাস্তবতা, এগুলো আপনাদেরকে চোখ কান খোলা রেখে আপনাদের খোঁজখবর নিতে হবে, এবং এটা হলো বাস্তব কথা। আর আরেকটা প্রশ্ন অনেকে করছেন যে বিনিয়োগের টাকা ফেরত পাবেন কিনা। দেখেন, বিনিয়োগের টাকা ডেস্টিনি যে পরিমাণ সম্পদ আছে, এটা রফিকুল আমিন স্যারের হাত দিয়ে যখন উনি বন্টন করবে, এটা কালচার করবে, তাহলে মানুষ তার টাকাটা সঠিকভাবে ফেরত পাবে। আর এর আগে রফিকুল আমিন স্যারকে বাদ দিয়ে যদি চিন্তা করেন, এটা আসলে আমি ক্লিয়ার বলতে পারবো না। আর এদেশের সমাজ ব্যবস্থা, আমরা তো এই সমাজেরই লোক, তাই এই সমাজের এরকম পরিস্থিতিতে কি পরিমাণ লুটপাটের মানসিকতা থাকে, এটা তো আপনারা ভালো করে জানেন। আর গত 5 বছর আগে যারা এই প্রতিষ্ঠানকে রক্ষা করার নামে আপনার তারা মানে দায়িত্ব পালন করার মানে নিচ্ছে, আপনারা কি বলে দায়িত্ব নিয়েছেন, তো তারা কতটুকু কি করতে পারছেন, এটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট, বেশি কিছু বলা লাগে না। তো যাই হোক, এটা অলরেডি জানেন। আর আরেকজন লিখছেন কাগজপত্র নাই। ভাই দেখেন, এটা আইটি বেস কোম্পানি, সুতরাং আপনি যখন সফটওয়্যার যখন চালু হবে, তখন আপনার সকল ডকুমেন্ট আছে, আপনার এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। সেখান থেকে আপনি মানে কাস্টমার সার্ভিসের একটা সিস্টেম থাকবে, আপনি সেখান থেকে এটা কি করতে পারবেন, কপি নিতে পারবেন। সেই কপি নিয়ে আপনি আপনার কার্যক্রম করতে। সুতরাং আপনার এটা নিয়ে, কাগজপত্র নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নাই, কারণ কাগজপত্র 12 বছর মানে বেশিরভাগ লোকে হারাই ফেলছে। তো এটা কোনো চিন্তা করা, যার কাছে আছে তো আছে, না থাকলেও কোনো সমস্যা নাই, এবং এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই। তো যাই হোক, এই হলো ব্যাপার। এখন আসেন, আমার জায়গা থেকে আমার একটা দৃষ্টিভঙ্গি শেয়ার করি, কারণ এটা সময় আসছে দৃষ্টিভঙ্গিটা শেয়ার করার। সেটা হলো, ডেস্টিনি একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি। দেখেন, আমরা অনেক সময় কি করি, ডাইরেক্ট সেলিং কোম্পানি, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, তারপর আপনার MLM কোম্পানি, বিভিন্ন রকমের আমরা এই জিনিসগুলোকে নামকরণ করি। তো মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম আর নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম, ডাইরেক্ট সেলিং সিস্টেম, এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু গোলায় ফেললে হবে না। মূলত ডেস্টিনি 2000 লিমিটেড একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি। ডাইরেক্ট সেলিং কোম্পানির সুবিধা হলো, এই কোম্পানিগুলি যে কোনো প্রোডাক্ট তার সিস্টেমে সেল করতে পারে, সার্ভিস প্রোভাইড করতে পারে। কিন্তু MLM কোম্পানিগুলি যে কোনো প্রোডাক্ট
সেল করতে পারে না, কারণ তাকে ইউনিক প্রোডাক্ট অথবা মিরাকল প্রোডাক্ট তার নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত প্রোডাক্ট তাকে বিক্রি করতে হয়, যেটা মার্কেটে আর কোথাও পাওয়া যায় না। এবং মার্কেটে পাওয়া যায় না বলে সেটার প্রাইসটাও এমন এক জায়গায় থাকে মানুষ এটাকে কম্পেয়ার করতে পারে না। কিন্তু ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলির একটা বড় সুবিধা কাস্টমারের জন্য, যে ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলি এমন প্রোডাক্ট বাজারে পাওয়া যায়, এমন প্রোডাক্টও ডাইরেক্ট সেলিং কোম্পানিতে বিক্রি করার সুযোগ আছে, এবং মানুষ চাইলে এটাকে কম্পেয়ার করতে পারবে প্রাইসের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে। তো এটা হলো ডাইরেক্ট সেলিং মানে কোম্পানিগুলোর একটা সুবিধা। তো ডেস্টিনি 2000 লিমিটেড সেটা একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি। এখন আসেন, এই ডাইরেক্ট সেলিং কোম্পানিটার আমাদের অবস্থানটা বড় হয়ে গেছিল, যে কারণে এটা চোখে পড়েছে মানুষের, এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা জায়গা তৈরি করেছে। এখন আসেন, ডেস্টিনি বিজনেস সিস্টেমটা কি? দেখেন, আজকে আমি যে কথাগুলি বলছি, এই কথাগুলি আমার আজকের কথা না। আমি যখন 2011 সালের মাঝামাঝি যখন ডায়মন্ড সেলিব্রেশন নিয়েছিলাম চিনমৈত্রী সম্মেলন কোম্পানির তরফ থেকে, আমি আমার এই দৃষ্টিভঙ্গিগুলো আমার ডায়মন্ড সেলিব্রেশনে আমি কিন্তু ব্যক্ত করেছি। সেটার মধ্যে নাম্বার 1 যে বিষয়টা ছিল সেটা হলো ডেস্টিনি বিজনেস সিস্টেম। এটাই একটা নতুন সিস্টেম। ডেস্টিনি কোনো MLM কোম্পানি না, ডেস্টিনি কোনো এই কোম্পানি, কোনো কোম্পানির সাথে ডেস্টিনিকে মিলাইতে পারবেন না। বাট জাতে একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি। আপনি যদি বলেন যে তাহলে কোন জাতে পড়বে, এটা জাতের দিক থেকে একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি। কিন্তু ডেস্টিনি বিজনেস সিস্টেম এটাই একটা নিউ একটা ক্রিয়েশন, নতুন একটা মানে এটার মধ্যে ধারণা, নতুন একটা ডেভেলপমেন্ট এখানে নিয়ে আসা হয়েছে। এখন এই ডেভেলপমেন্টগুলো কি, এটাই আমাদেরকে বুঝতে হবে। কারণ আমরা যদি এটা বুঝতে পারি, তাহলে ডেস্টিনির এই শিক্ষা দিয়ে বহু আমাদের যারা ক্রেতা পরিবেশক অনেকে অলরেডি তাদের কর্মজীবনে অনেকেই কিন্তু ভালো করেছেন এখান থেকে পলিসিগুলোকে কপি করে। ইভেন আমি ইন্টারেস্টিং হলো, আমি দেখলাম যে আমাদের এই সিস্টেমটাকে ফলো করে বহু কোম্পানি কিন্তু এখন মার্কেটিংয়ে সফল হচ্ছে। এবং আমাদের থেকে যারা ডেস্টিনিতে কর্মরত ছিল একসময়, PhD, ডায়মন্ড, অনেকে বিভিন্ন ট্রেডিশনাল কোম্পানি করছেন, তারা বিভিন্ন ধরনের মানে প্রোডাক্ট মার্কেটে প্রমোট করতেছেন, এবং সেই সিস্টেমটাকে তারা মডিফাই করে ওই একই ধারাকে তারা তাদের আঙ্গিনায় একটা মানে করে কিন্তু তারা আগাচ্ছেন। তো তার মানে এটা সিস্টেমটা কাজ করে। তাহলে আপনাকে আমাদের বুঝতে হবে ডেস্টিনি আবার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। কেন ঘুরে দাঁড়াবে? বেসিক কারণ হলো ডেস্টিনি বিজনেস সিস্টেমটা একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিল। এটা কিন্তু ছোট কোনো পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়নি। এবং আমি আপনাদেরকে আরেকটা ক্লিয়ার কাট কথা বলতে চাই, 2012 সাল পর্যন্ত ডেস্টিনি 2000 লিমিটেড আসলে কোনো ব্যবসায়ী করে নাই। এখন অনেকে মনে করতেছে ডেস্টিনি মনে 12 সাল পর্যন্ত ব্যবসা করছে। একেবারেই কথাটা সত্য না, সঠিক না। তাহলে কি করেছে? ডেস্টিনি জাস্ট তার সিস্টেমটাকে দাঁড় করানোর জন্য বিভিন্ন রকমের মানে আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে তারা মার্কেট তৈরি করার একটা স্ট্রাকচার তৈরি করেছে। এবং কমপ্লিট 12 সাল পুরোটাও কিন্তু আমাদের মার্কেট তৈরি করার পূর্ণাঙ্গ সাল ছিল। এবং আমাদের বিজনেস, আমরা বিজনেস আশা করেছিলাম 13 সাল থেকে। কেন? 12 সালের মধ্যে আমাদের বাজার তৈরি হওয়ার পরে আমরা অনেকগুলি ইন্ডাস্ট্রি দেশে করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছিলাম। এই 12 সালে এই ইন্ডাস্ট্রিগুলি হওয়ার পরে এখান থেকে উৎপাদিত যে প্রোডাক্টগুলি হইতো 13 সালে আমরা এটাকে প্রফিটে নিতে পারতাম। কারণ আপনারা একটা জিনিস জানেন, সেটা হলো কোম্পানি চালু না হলে আপনার কোম্পানির চালু না হলে আপনাকে আশাবাদী হয়ে থাকতে হবে। কারণ আপনার এই কারণে, কারণ কোম্পানি অবশ্যই চালু হবে, তবে এটা রফিকুল আলম স্যার হাত দিয়ে চালু হবে। এর বাইরে যদি থাকে আপনি যোগাযোগ করেন না, করতে বলেন। কোম্পানি চালু করতে বলে করেন না, আমাদের আপত্তি নাই। তো আমার তো ব্যক্তিগতভাবে তো আমি তো একটা সেন্টারে ডায়মন্ড আর বাকি 2টা সেন্টারে ক্লোজ টু ডায়মন্ড, অলমোস্ট ক্লোজ টু ট্রিপল ডায়মন্ড। তো ডেস্টিনি চালু হইলে তো অসুবিধা কি? আমার তো মানে কেরিয়ারই ধরেন আমি শুধু তাকায় থাকবো আর টাকা গুনবো, আমি তো সে জায়গায় আছি ডেস্টিনির, আল্লাহর রহমতে। আমার মতো এরকম অনেকে আরো ভালো জায়গা আছে, কিন্তু এদের সংখ্যা 100 জনের বেশি না। এবং 100 জন কেন, আমি বলবো 50 জনের বেশি না।
হ্যাঁ, আমার স্থানে 50 জনের বেশি ছিল না। তো সেক্ষেত্রে তো আপনার কি বলে, আমার জায়গা থেকে তো তাহলে আপনার বিজনেস চালু হওয়ার সাথে সাথে তো আমার তার পিছনে ফিরে তাকাতে হবে না। বাস্তবতা তাই। এখন আসেন, ডেস্টিনি 2000 লিমিটেড এই মার্কেটটা প্রথম তৈরি করার, এখন আমি ব্যক্তিগতভাবে 12 সালের পরে আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে ক্ষুদ্র, মাঝারি এবং বড় ব্যবসাগুলি কিভাবে হয় এই বিষয়গুলোকে নজরে আনার একটা আমার ব্যক্তিগত উদ্যোগে আমি এই জিনিসগুলা মানে আমি স্টাডি করি, মানে নিজস্ব উদ্যোগে। যার ফলশ্রুতিতে আমি একটা জিনিস আমার মধ্যে মানে ক্লিয়ার কাট একটা ধারণা হয়েছে, সেটা হলো একটা কোম্পানি যখন অনেক বড় ব্যবসা করে তার একটা সুদূর প্রসারী পরিকল্পনা থাকে। এই পৃথিবীর বড় বড় কোম্পানিগুলিকে যারা এখন অ্যানালাইসিস করে, আমি ব্যক্তিগতভাবে দেখলাম যে আমাদের প্রতিষ্ঠান 12 সাল পর্যন্ত মূলত একটা স্ট্রাকচার তৈরি করেছে, ব্যবসা করে নাই। এর মধ্যে যে ব্যবসা হয়েছে, যে ইনকাম হয়েছে, এটা দিয়ে অনেকে লোড নিতে পারে নাই। এখন অনেকে এটাকে মনে করছে যে আমরা মনে হয় ব্যবসাতে মানে মনে হয় ব্যবসায় ঢুকে গেছি। আরে ভাই, ব্যবসা তৈরি করার ক্ষেত্র তৈরি করা হয়েছে, ব্যবসা হয়তো 12 সালের পরে, মানে পরে 13 সাল থেকে যখন আমরা প্রোডাক্ট কনজিউম করে স্টার্ট করতাম, তখনই কিন্তু আমাদের পূর্ণাঙ্গ বিজনেসটা মানে ভ্যালু মানে মানে আপনার কি বলে ওই টোটাল ভলিউমটা আমরা দেখতে পেতাম। আমরা তো শুধুমাত্র লোক রিক্রুটিং এর কাজ করেছি আপনার 12 সাল পর্যন্ত, তাহলে লোক জয়েনিং করছে, আমরা পয়সা কামাইছি। কিন্তু মানুষ প্রোডাক্ট কনজিউম করছে হিউজ লেভেলের, সেখান থেকে আমরা কয় টাকা আর্ন করছি? সেখান থেকে কিন্তু বেশি টাকা আর্ন করার সুযোগ মাত্র তৈরি হয়েছিল, সেই জায়গাটা আমরা যেতেও পারিনি। তো যাই হোক, ভাগ্যের নির্মম পরিহাস, যেটা হয়েছে এটাই হয়তো সঠিক। আল্লাহ তাআলা তো ব্যালেন্স করেন পৃথিবীতে সবকিছু। এটা যে কোনো কারণে এটাই হয়তো একটা ব্যালেন্সিং সিস্টেম, এটাই আমাদেরকে মেনে নিতে হবে, এর বিকল্প আমাদের কাছে আর কোনো কিছু নেই। এখন তার মানে খেয়াল করবেন, তার মানে ডেস্টিনি 2000 লিমিটেড ইন্ডাস্ট্রিগুলি দেশে কোন কোন ইন্ডাস্ট্রি দাঁড় করানোর হাতে নিয়েছিল? তাহলে এইম ফুডের ইন্ডাস্ট্রি দেশে হওয়ার কথা ছিল, আপনার জৈব সার কারখানাগুলি দেশে করার পরিকল্পনা হাতে নিয়েছিল, তারপরে আপনার ইকোনেট, তারপরে আপনার বায়োলাইট বা এরকম হেলথ অনেক প্রোডাক্ট আছে যেগুলা ছিল, তারপরে স্কিন কোডের প্রোডাক্ট সুইজারল্যান্ড থেকে, সেটা দেশে ইন্ডাস্ট্রি হওয়ার প্ল্যান ছিল। তার মানে এই প্রোডাক্টগুলি আমরা দেশে তৈরি করার মাধ্যমে দেশের মার্কেটে একটা জায়গা তৈরি হওয়ার পরে আমরা ইন্টারন্যাশনালি অলরেডি মুভ করেছিলাম। তার মানে 12 সালে যদি আমাদের আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অলরেডি 6টা দেশে কিন্তু আমাদের ব্যবসা চালু হয়ে গেছিল। তার মানে 12 সালের মধ্যেই হয়তো ওই দেশগুলোতে ব্যবসা করার পূর্ণাঙ্গ পরিবেশ তৈরি হয়ে যেত। তার মানে 13 সাল থেকে আমাদের দেশের উৎপাদিত প্রোডাক্টগুলি, এই ইন্টারন্যাশনাল কোয়ালিটির প্রোডাক্টগুলি আমরা ইন্টারন্যাশনালি কিন্তু মার্কেটে কি করতাম, লঞ্চ করতাম। তো ডেস্টিনি বিজনেস সিস্টেম আরো একটা মানে বড় পরিকল্পনা ছিল। আমি আমার ডায়মন্ড সেলিব্রেশনের প্রোগ্রামে কিন্তু এই কথাটা বলেছি। সেটা কি, যে কথাটা আমি ডায়লগটা আমার এখনো মনে আছে। তখনকার টাইমের কথা বলছি, তখনকার টাইমে বাংলাদেশে মাত্র আগোরা, স্বপ্ন, পিকিউএস, এই হাতে গোনা 3-4টা ফ্যামিলি নিডস, 3-4টা এই মানে শপিং সেন্টার আপনার কি বলে স্টার্ট হয়েছিল। তাহলে তখন দেখেন, যখন বাংলাদেশের শপিং সেন্টার কালচারটা চালু হয়, তখন 12 সালের কথা বলছে, হাতে গোনা ফ্যামিলি নিডস, পিকিউএস, তারপরে আপনার এই আগোরা, স্বপ্ন, হাতে গোনা, মিনা বাজার, কয়েকটা আপনি গুনতে পারবেন, এরকম কয়েকটা আউটলেট তৈরি হয়েছিল। তার মানে শপিং সেন্টারের কালচার তখনও চালু হয় না। এখন হয়তো স্বপ্ন প্রতি পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লা চলে গেছে, দেশের বিভিন্ন অঞ্চলে চলে গেছে, স্বপ্ন, আগুরা এগুলো অলরেডি যাচ্ছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি দেশের বাইরে থাকার আমার অভিজ্ঞতা আছে। আমি 98-এ দেশের বাইরে যাই। তো আমি তখনকার সময় পৃথিবীতে 90 দশকের পরে কিন্তু শপিং সেন্টার বেস কিন্তু বিজনেস চালু হয়েছে। তার মানে আমরা আমাদের দেশে সেই শপিং সেন্টার এখনো পর্যন্ত, বাংলাদেশে এখনো শপিং সেন্টার বেস কালচার এখনো তৈরি হয়নি পুরোপুরি। আর পৃথিবীতে শপিং সেন্টার কালচার অলরেডি বিলুপ্তির পথে, কারণ অনলাইন এসে পুরো শপিং সেন্টার সিস্টেমটাকে ভেঙে এখন নতুন একটা ডাইমেনশন তৈরি করছে। তাহলে আমরা অলরেডি পৃথিবীর সাথে তালও মিলাতে পারি না, তার আবার পৃথিবীতে মানে ভিন্ন লেভেলে পরিবর্তন চলে আসছে। তো 12 সালের কথায় আমি যখন বলছি,
তখনই ডেস্টিন 2000 লিমিটেডের যিনি এমডি রফিকুল আমিন স্যার, আমি ব্যক্তিগতভাবে ওনাকে বলি যে একজন বিজনেস সায়েন্টিস্ট। আমার একটা অবাক লাগে, আপনারা যারা আমার কথা শুনছেন এবং আমার এই কথাগুলি পরবর্তী যারা শুনবেন, তারা অনেকেই কেমন জানি একটা কথা বলে যে দক্ষিণ এশিয়ার গুরু, নেটওয়ার্ক মার্কেটিং গুরু। ভাই, আপনি দক্ষিণ এশিয়ার কার সাথে ওনাকে মিলাইছেন? আপনি দক্ষিণ এশিয়ার কয়জনকে চেনেন নেটওয়ার্কারকে? তাহলে আপনি কি করে দক্ষিণ এশিয়ার গুরু টুরু এই সমস্ত ফালতু কথা বলেন? তাহলে দক্ষিণ এশিয়ার নেটওয়ার্কার কারা? ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা যখন নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটাকে প্রথম লেভেলে কাজ করতাম, আমরা এমওএ কর্পোরেশনের যারা ডায়মন্ড ক্রাউন অ্যাম্বাসেডার ছিল, আমরা তাদের বিভিন্ন ট্রেনিংগুলো শোনার আমার ব্যক্তিগতভাবে সুযোগ হয়েছে। আপনারা অনেকেই শুনে থাকবেন কান্তিকেলা, লতাকেলা এবং কান্তিকেলার নাম শুনতে থাকবেন, হাজব্যান্ড ওয়াইফ ক্রাউন অ্যাম্বাসেডার। তখনকার সময় তারা মানে ডায়মন্ড পারে ক্রাউন অ্যাম্বাসেডার দিকে গেছিল, 12 সালের কথা বলছি, তখন 12 সাল না, মানে 9-10 দিকে কথা বলছিলাম। তো আমরা চেষ্টা করতাম যে মানে মানে যারা আমেরিকা এবং কানাডাতে মানে বাংলায় কথা বলে, এবং কারণ আপনারা জানেন এমএ কর্পোরেশনটা ইন্ডিয়াতে তখন চালু হয়ে গেছিল অনেক আগেই, তখন আমরা তাদের এই বিজনেস সিস্টেম, তাদের এই এডুকেশন সিস্টেমটাকে আমরা কপি করার জন্য তাদের অডিও ক্লিপগুলো সংগ্রহ করতাম। তো এখন আমি অনেকেরই দেখি যে অনেকে এই কথাগুলি বলেন, রফিকুল আমিন স্যারকে তুলনা করেন। আপনি ভাই, আপনি কয়জনের নাম জানেন? কয়জন নেটওয়ার্কারের নাম জানেন আপনি দক্ষিণ এশিয়ার মধ্যে? না জেনে ফালতু একটা কথা বলে যে দক্ষিণ এশিয়ার স্যারকে দক্ষিণ এশিয়াতে এসে এই সমস্ত মূল্যায়ন করা আমি মনে করি ঠিক না। কারণ স্যার বেসিক্যালি একজন বিজনেসম্যান, স্যার একজন উদ্যোক্তা এবং উদ্যোক্তাদের উদ্যোক্তা। উনি একজন মানে উদ্যোক্তা সৃষ্টির মহাকারিগর, উনি একজন বিজনেস সায়েন্টিস্ট আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ ব্যবসার যতগুলি কলা জানা থাকা দরকার রফিকুল আমিন স্যারের আল্লাহর রহমতে আছে। কারণ কি? কারণ হলো রফিকুল আমিন স্যার শুধুমাত্র দেশে ব্যবসা করার ক্যাপাসিটি রাখে না, আল্লাহর অশেষ রহমতে উনি সারা পৃথিবীতে ব্যবসা দাঁড় করানোর ক্যাপাসিটি রাখেন। আমার একটা অনেক আগে থেকেই আমার ব্যক্তিগত একটা অনুভব ছিল, সেটা ছিল এরকম যে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য যদি কোনো উদ্যোক্তা সারা পৃথিবীতে ব্যবসা করতে চায়, তাকে সারা পৃথিবী ব্যবসা করার জন্য কি দরকার? দরকার হলো সে যে দেশের অধিবাসী, তার মাটির সাথে তার সম্পর্ক, তার একটা মূল্যবোধ থাকবে, দেশাত্মবোধ থাকবে, এবং পাশাপাশি পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হইতে হবে। তার পশ্চিমা শিক্ষায় শিক্ষিত বলতে কি বোঝাচ্ছি? তাহলে পশ্চিমা বিজনেসের যে কর্পোরেট বিজনেস কিভাবে চলে, পৃথিবীর মানে টোটাল কর্পোরেট বিজনেসগুলো চলে, এই বিজনেস আইডিয়া লাগবে, এই বিজনেসগুলোর সঙ্গে জানতে হবে। ওই জিনিসগুলো না জানলে ইন্টারন্যাশনালি বিজনেস করা যাবে না। এবং আন্তর্জাতিকভাবে মানুষের কোন দেশের মানুষের মন মানসিকতা কি, তারা কি চায়, এই বিষয়গুলো কিন্তু ইন্টারন্যাশনালি বিজনেস করতে গেলে এগুলো কিন্তু প্রয়োজন। তো রফিকুল আমিন স্যারের আল্লাহর অশেষ রহমতে যেহেতু উনি কানাডায় পৃথিবীর বিভিন্ন কোম্পানির সাথে কাজ করেছেন, সেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছেন এবং সেখান থেকে সেই বিজ্ঞানটা ওনার মানে উনি অর্জন করেছেন। আর তার লিডারশিপ, তার ব্যক্তিত্ব, এটা তো মানে বলার অপেক্ষা রাখে না। এটা তো আপনারা ভালোই জানেন, আমি এটা কি বলবো, সবার মুখে মুখে সবাই অন্তরে ধারণ করেন, লালন করেন, স্যারের জন্য দোয়াও করেন। তো সেই কারণে রফিকুল আমিন স্যার এই 12 সালের আগেই প্ল্যান হাতে নিয়েছেন। পৃথিবী যেহেতু আপনার মাইক্রো লেভেলে চলে গেছে, চেইন ইন্ডাস্ট্রি করার প্ল্যান হাতে নিয়েছেন তখনকার টাইমে। তাহলে পৃথিবী যখন চেঞ্জ হবে মত্ত, রফিকুল আমিন স্যার তখন চেইন ইন্ডাস্ট্রি করার প্ল্যান হাতে নিয়েছেন। তো আমি আপনাদেরকে বলি, এই 12 বছর ব্যবসা করতে পারলে কি হতো এটা আল্লাহ ভালো জানে। তো যেটা হয় নাই এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। তবে চেইন ইন্ডাস্ট্রির কাজটা যদি আমরা হাতে নিতে পারতাম, তাহলে হয়তো সারা পৃথিবীতে অনেক দেশে কিন্তু আমাদের এদের ব্যবসা হয়ে যেত। বন্ধুরা, আমি কথাগুলি কেন বলছি এই কারণে, এই 12 বছর আমরা কারোরই ফিরে দিতে পারবো না। এখন কিছুই আমাদের করার নাই। আমাদের দেশের প্রেক্ষাপট সবকিছু মিলে স্যার যেহেতু জেলে আছে, স্যার মুক্তি পাবে এটা আমাদের বিশ্বাস। কারণ ব্যবসা করতে গেলে ব্যক্তিকে একটা স্ট্রাকচার দাঁড় করাই দিতে হয়, না হলে কিন্তু ব্যবসা দাঁড় করানো যায় না, এবং এটাই বাস্তব কথা। তো সেজন্য আমি শুধু একটা কথাই বলবো, যে কারণ আমি যেহেতু আপনাদের ভাই প্রতিনিধি হিসেবে আমি এই প্রতিষ্ঠানের পাশে আছি, সামাজিক দায়িত্ব পালন করার প্রত্যয় নিয়ে কাজ করছি। কারণ এই প্রতিষ্ঠানে কোথায় কি হয় না হয়, যে কোনোভাবে হোক আমার কাছে কিন্তু ইনফরমেশন আসে। আমিও অতন্ত্র প্রহরীর মতো এই প্রতিষ্ঠানের সাথে আছি। আমি কিছু লোক
ডেস্টিনি ব্যবসা চালু করার নামে একটা মিথ্যাচার করতেছে এবং মানুষকে বিভ্রান্তি করার একটা প্রায় তারা করতেছে। আপনারা আল্লাহর হস্তে এগুলোতে বিভ্রান্ত হবেন না। আমরা যদি আবারও বিভ্রান্ত হই তাহলে বঞ্চিত হব। কারণ বঞ্চিত হবে এই কারণে, এখন আমাদের দরকার একটা ইউনিটি। সেটা কি? রফিকুল আমিন স্যারকে কেন্দ্র করে যদি আমরা ইউনাইটেড থাকি তাহলে আমাদের মুক্তিটা সার্বিকভাবে আসবে এবং এই মাইন্ডসেটটা আমাদের থাকতে হবে। তার মানে সবাই এসে যোগ দিতে হবে, ইট নট নেসেসারি। আপনাকে মননের দিক থেকে, আপনাকে মানসিকতার দিক থেকে একটা বুঝতে হবে এখন। আর আপনার যদি বুঝার বাকি থাকে তাহলে বিভ্রান্ত হবেন, কারণ এগুলো আমরা ক্লিয়ার, এগুলো আমাদের দেখা হয়ে গেছে। তাই এই প্রতিষ্ঠানকে দাঁড়াইতে হলে রফিকুল আমিন স্যারের প্রয়োজন আছে। কারণ না হলে এই প্রতিষ্ঠানের এতদিনে অনেক কিছু লুটপাটও হয়ে যেত। যদি অতন্ত্র প্রহরীর মতো রফিকুল আমিন স্যার যদি এই প্রতিষ্ঠানের বিষয়গুলোকে যদি নজরে না রাখতেন, আমাদের মাধ্যমে আমরা যারা, এই যে ধরুন আপনি খেয়াল করেন, এই যে বরগুনার জায়গাটা, ট্রি প্ল্যান্টেশনের জায়গাটা বলেন তো উজাড় করে ফেলছে, এটার দায় দায়িত্ব কে নিবে বলেন? একটা সময় আমি আপনাদের বলি, আমরা সাংগঠনিকভাবে আমরা কিছু দারোয়ান, কিছু লোকরা আমরা এই বেতন টেতন দিয়ে আমরা এই বাগানগুলি পাহারা দেওয়ার জন্য কিন্তু কি করতাম, সাপোর্ট দিতাম। কিন্তু গত 5 বছর আগে ডেস্টিনি চালু করার নামে কি বলে, ডেস্টিনির একটা বোর্ড তলবি সভা করে বোর্ড করা হয়েছে। তারা বলছে এখন থেকে তারা সব দেখবে। তারা দেখতে দেখতে সব উজাড় করে শেষ হয়ে গেছে। এগুলো দায় কে নিবে? এখনো বোর্ড আছে, তাহলে এই সম্পদ যে লুণ্ঠন হচ্ছে এগুলো কি কেউ দায় দায়িত্ব নেওয়ার কেউ নাই? আমরা তো জাস্ট সামাজিক দায়িত্ব পালন করতেছি। আমরা পাচ্ছি, আমরা এই মামলাগুলি পরিচালনার ক্ষেত্রে যারা বিনিয়োগকারী আছে তারা প্রতিষ্ঠানকে লোন দিয়ে মামলাগুলো চালাচ্ছে। এই মামলাগুলি চলছে বলে কিন্তু আজকে সম্পদ দেখতেছেন। দেখেন 12 সালের পরে যেহেতু আমি ডেস্টিনি ডায়মন্ড, প্রতিটা ডায়মন্ড মিটিং এ আলোচনা হইতো ডেস্টিনিকে নিয়ে। ডেস্টিনির বেশিরভাগ ডাইরেক্টর যারা দেশের বাইরে চলে গেছে তারা বলছে তোরা এটা নিয়ে থাক, আমাদেরকে নিয়ে ভাবিস না। তার মানে এটা মাথায় ছিল না। তারা যখন জানতে পারলো আমাদের রঞ্জিতদার এই ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করার মাধ্যমে, এই রিপোর্টটা সামহাও কোম্পানি সেক্রেটারি, বহিষ্কৃত কোম্পানি সেক্রেটারি মিজানের মাধ্যমে এটা তাদের কাছে চলে যায়। চলে যাওয়ার পরে তারা যখন সম্পদের অ্যাসেসমেন্ট দেখে তখন তারা চোখ বড় বড় করে হয়ে গেছে। মিজান তাদেরকে স্বপ্ন দেখাইছে এবং মিজানের স্বপ্ন দেখার কারণে কিন্তু এই ঘটনাগুলি ঘটছে এবং এটা অস্বীকার করা যাবে না। তাদের গুরু কিন্তু মিজান। তারা যে নিজেরা উদ্যোগ নিয়ে তাদের এই প্রতিষ্ঠানের সম্পদ আছে এগুলো কিন্তু হয় নাই এবং এগুলো রেকর্ডেড। তো যাই হোক, ইতিহাস বড় নির্মম, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমার বক্তব্য হলো যে রফিকুল আমিন স্যারের পক্ষে থাকেন, আপনি যে যেখানে থাকেন, যে যেখানে কাজ করেন থাকেন, অসুবিধা। কারণ ওনার মাধ্যমে মানুষ তার টাকাটা নিরাপদে ফেরত পাবে, সঠিকভাবে পাবে। কারণ উনি দায়বদ্ধতা নিয়ে উনি ভিতরে গিয়েছেন, উনি আত্মসমর্পণ করেছেন, উনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে। তার মানে ওনার এই বিষয়ে কি আছে, ওনার এই দায়িত্ব বোধের কারণে এখনো পর্যন্ত এই প্রতিষ্ঠানকে বাঁচায় রাখার ক্ষেত্রে ভূমিকা রেখে যাচ্ছেন। আর মাঝখানে কি হয়েছে, অনেক ঘটনা আছে যেগুলো আসলে অনলাইনে বলা যায় না। তো যাই হোক, আমি শুধু আপনাদেরকে একটা ইনফর্ম করতে চাই, আল্লাহ যদি স্যারকে হায়াতে বাঁচা রাখে, স্যারের জন্য দোয়া রাখবেন। স্যার যেন সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসে এবং স্যারের এই ফিরে আসাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এই ফিরে আসার মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের প্রতিষ্ঠান আবার দেশে এবং সারা পৃথিবীতে ইনশাল্লাহ বিজনেস করবে। তাহলে যে যেখানে আসেন, আমার ব্যক্তিগতভাবে আমার একটা থাকবে যে আপনি অত্যন্ত মনোযোগী হয়ে দায়িত্ব নিয়ে আপনি আপনার জায়গায় দায়িত্ব পালন করেন। আর এই ডেস্টিনিকে মাথায় রাখবেন এই কারণে, ইন ফিউচারে আপনি যদি ফিউচার বিজনেস করতে চান, আপনি যদি বৃত্তের বাইরে আয় করতে চান, আপনি যদি প্রতিষ্ঠিত হতে চান, তাহলে এরকম একটা প্ল্যাটফর্ম লাগবে যেখানে রফিকুল আমিন স্যারের পৃষ্ঠপোষকতা খুবই প্রয়োজন। তো সেই কারণে আমি আপনাদেরকে বলছি যে আপনি এই সমর চক্রবর্তী, আপনাকে স্পেশালি বলছি, আপনি এই কারণে নজর রাখবেন, যখনই এখানে ব্যবসা চালু হবে তখন যেই ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি ফাইন্যান্সিয়ালি, আমরা এইখান থেকে ঘুরে দাঁড়াতে পারবো। কারণ আমরা 12 সালের পরে বহু প্রতিষ্ঠান দেখেছি, কয়জন টিকছে কয়জন টিকে নেয় এগুলো আমরা কিন্তু খুব ক্লোজ টু দেখেছি। এবং আমরা কত ইন্স্যুরেন্স কোম্পানির দাপট দেখেছি। হ্যাঁ, তার মধ্যে যে কেউ লাভবান হয় তা না, হয়েছে আলহামদুলিল্লাহ, এটা নিয়ে কোনো সে নাই। আপনি যেখানে থাকেন আপনি দায়িত্ব নিয়ে কাজ করেন, মনোযোগ দেন, তবে এই প্রতিষ্ঠান মানুষের টাকা ফেরত দেবে এবং এই প্রতিষ্ঠান আবার ঘুরে দাঁড়াবে। এইটুকু আপনার মধ্যে স্বপ্ন থাকুক, আপনিও দেখেন
তাহলে আপনি আপনার আশেপাশে যারা বিনিয়োগকারী তাদেরকে আশ্বস্ত করেন, তাদেরকে ধৈর্য ধরতে বলেন। এখন যারা পৃথিবী থেকে চলে গেছে তা আমরা কিছু করতে পারবো না। আর এটা যে এত লম্বা টাইম লাগবে এটা কে জানতো? এত লম্বা টাইম এটা তো আমরা কেউ জানতাম না। তাহলে আমার বক্তব্য হলো আপনাদের কাছে স্পষ্ট, যারা আমরা বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক, আপনি যেখানে আছেন সেখানে দায়িত্ব নিয়ে কাজ করবেন। এবং ডেস্টিনি আপনাকে যে কমিউনিকেশন স্কিল, সেলিং স্কিল এবং রিলেশনশিপ বিল্ড আপ করার যেই দক্ষতা আপনার মধ্যে আপনি অর্জন করেছেন ডেস্টিনিতে কাজ করে, এটা আপনি আপনার জায়গায় কাজে লাগিয়ে আপনি সেখানেও ভালো করেন। কিন্তু চূড়ান্তভাবে এই প্রতিষ্ঠান আবার ঘুরে দাঁড়াবে, কারণ এই প্রতিষ্ঠানটা ঘুরে দাঁড়ানোটা আমাদের বেঁচে থাকার জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা দায়বদ্ধ, মানুষের বিনিয়োগের টাকা দেওয়ার পরে আমরা এই প্রতিষ্ঠান যখন আবার চালু করব তখন আমরা তৃপ্তি পাবো, কারণ এর আগ পর্যন্ত আমাদের কোনো নিস্তার নাই। তাহলে আমরা কোনোভাবে কিন্তু, এবং আমি ব্যক্তিগতভাবে আমার একটা অবজারভেশন বলি আপনাদেরকে, আমি খুব কাছে থেকে দেখেছি, আমি নাম বলবো না, আমার ব্যক্তিগতভাবে আমার টিমেরও কিছু লোকের এরকম আচরণ দেখেছি। ডেস্টিনির ট্র্যাজেডির পরে এই সপ্তাহ 10 দিন 15 দিন না যাইতে তারা ডেস্টিনিকে তালাক দিয়ে দিছে। এবং ইন্টারেস্টিং হলো কি, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি, এরা এই ঘটনাটা ঘটানোর পরে তাদের আচরণে যেহেতু চেঞ্জ আসছে, বিশ্বাসে যেহেতু পরিবর্তন আসছে, তাহলে তারা তো এখানে অনেকের সম্পৃক্ত করছে। আমি আমার টিমের 2-1 পিএইচডির ঘটনা বলতেছে, আমার টিমের, বাকিটা তো আমি যেহেতু সংগঠন করি সব টিমের অলমোস্ট খবর আমার কাছে আছে। তো এখন অলরেডি তারা যখন দেখলো কিরে পিএইচডি তো অলরেডি ইমান কিন্তু গেছে, তার মানে এই প্রতিষ্ঠান আর ঘুরে দাঁড়াবে না, তখন অলরেডি তারা এই অবস্থা দেখার পরে তাদেরকে ধরে বসছে যে আমার টাকা ফেরত দেন। এবং এটা কিন্তু অলমোস্ট বেশিরভাগ টিমে কিন্তু এই ঘটনাটা ঘটছে। আমার বক্তব্য হলো, আপনি এই প্রতিষ্ঠান সমস্যা পড়ছে, তার মানে আপনি কিছু না কিছু করবেন, এটা ঠিক আছে, কিন্তু কিভাবে আপনি রাতারাতি আপনি ভুলে যান? আপনি কিভাবে দায়বদ্ধতা থেকে আপনি মুক্তি চান? যারাই চাইছে তাদেরকে সামাজিকভাবে হেয় হইতে হয়েছে, এবং যারাই সামাজিকভাবে রোশানলে পড়ছে তাদের ইমান নষ্ট হয়ে গেছে। তারা মনে করছে তাদের ইমান কি আর মানুষ দেখছে? তারা মনে করছে মানুষ কিন্তু আমার ইমান দেখে নাই, কিন্তু তাদের ইমান যে ভিতরে নষ্ট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু মানুষ কিন্তু তাদেরকে ধরে বসছে। আমি খুব ক্লোজ টু দেখেছি, এবং তারা অনেক বেশি সাফারার হয়েছে, এখনো হচ্ছে অনেকে। এর একটা মাত্র আমার কথা হলো কি ভাই, যেহেতু আমরা দায়বদ্ধভাবে ব্যবসাটা করছি, আমরা মানুষকে আশ্বস্ত করব যে আপনি টাকাটা ফেরত পাবেন, কারণ রফিকুল আমিন স্যারের খুবই প্রয়োজন এই টাকাটা সঠিকভাবে ফেরত পাওয়ার জন্য, লাভসহ পাওয়ার জন্য। রফিকুল আমিন ছাড়া বিকল্প কেউ লাভসহ টাকা দিতে পারবে না, এবং এটাই বাস্তব কথা। তো সেজন্য আমি আপনাদেরকে ক্লিয়ার কাট বলতে চাই, আপনারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আমরা আবার বিজনেস করব, সারা পৃথিবীতে বিজনেস করব। আর এর আগে যদি কেউ ব্যবসার কথা বলে, ব্যবসার বেসিক জিনিসগুলো তারা করুক, তারা ব্যবসা চালু করুক, আমাদের কোনো আপত্তি নেই। এবং আমি বারংবার বলছি, ব্যবসা চালু ডেস্টিনি যখন সিদ্ধান্ত হবে, সেখানে মানুষের টাকা দেওয়ার একটা কমিটমেন্ট থাকবে। সেই ক্ষেত্রে আমরা যারা এই প্রতিষ্ঠানকে লোন দিয়েছি, আমরা এই প্রতিষ্ঠানের কাছে টাকা চাইব। আমি আমারটা স্পষ্ট, ডেস্টিনি যখন, আমি বারবার বলছি, ডেস্টিনি যখন স্পষ্টভাবে বলবে যে আজকে থেকে ডিক্লার যে ডেস্টিনি ব্যবসা চালু করতেছে, ডেস্টিনি রেডি ফর সার্ভ, আমি আমার ব্যক্তিগত লোন যেটা আছে আমি কিন্তু ডেস্টিনির কাছে চাইবই। এটা আমি লাইভে বারংবার বলছি, আপনাদেরকে সাক্ষী রেখে বলছি। সুতরাং এটা নিয়ে কোনো অসুবিধা নাই, কারণ ডেস্টিনি চালু করতে হলে মানুষের লোনের টাকা, আমাদের লোনের টাকা কি করবে, আগে ফেরত দিবে। আর আদারওয়াইজ যেহেতু আমি সংগঠন করি, আমাদের এই টাকা না দিয়ে ডেস্টিনি ব্যবসা করবে, ব্যাপারটা ওই জায়গায় আসলে হবে না, এবং এটাই বাস্তব। এবং অনেকে আমার মতো এরকম অনেকে বিনিয়োগ করছে, তারাও ডেস্টিনির কাছে তাদের লোনের টাকা চাইবে, অসুবিধা নেই। আর ডেস্টিনি, আমি আরেকবারও বলেছিলাম, ডেস্টিনি ব্যবসা চালু করবে, ডেস্টিনি লাইসেন্স পাওয়ার পরে তো ব্যবসা করবে। তাহলে ডেস্টিনি যখন লাইসেন্স পাবে, বাংলাদেশের আরো 500 কোম্পানি লাইসেন্স পাবে, এটাও কিন্তু এটা মাথায় রাখতে হবে। তাহলে ডেস্টিনি বর্তমান যে ম্যানেজমেন্ট আছে, ডেস্টিনির বাইরে অনেক কোম্পানি আছে, তাদের সাথে এদের কম্পিটিশন করা লাগবে। তো আমরা মনে করি শুধু রফিকুল আমিন স্যারের সাথে বিট করার কেউ নেই। আর এরা যারা থাকবে, এরা যদি এদের সাথে যদি বাইরের কোনো কোম্পানি কম্পিট করে, অবাক হওয়ার কোনো কারণ নেই। সুতরাং ডেস্টিনি ব্যবসা চালু করলেই এই আনবিটেন হয়ে যাবে, ব্যাপারটা ওই জায়গায় নাই, এবং এটা বাস্তব। তো যাই হোক, যারা আমার এই কথাগুলি শুনলেন,
আশা করি হ্যাঁ আমার এই বক্তব্যের পরেও যাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি বিএম কবির ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ সমর চক্রবর্তী, 6টি সংগঠন কোথায়? সবাই মিলে এগিয়ে গেলে অনেক কিছু। আপনার সাথে আমি একবারে একমত। 6টি সংগঠন সবগুলি আমরা আছি, কোনো সংগঠনেই কিন্তু বাইরে নাই। তবে হ্যাঁ আগে 6টা সংগঠন যে কাজটা করত আলাদা আলাদাভাবে তাদের কার্যক্রমটা করত। এখন মাঝখানে আমাদের এই সংগঠনগুলোর মধ্যে যারা সেন্ট্রাল নেতৃবৃন্দ ছিল এদের অনেকেরই মানে ইমান আমল একটু মানে কোনো না কোনো ভাবে কেউ না কেউ পৃষ্ঠপোষকতা করে তাদের মধ্যে চেঞ্জ হয়েছিল। তারা সামহাও তারা যে মোটো নিয়ে দায়িত্ব নিয়ে পালন করছে তাদের কিছু লোক তারা সেই জায়গার মধ্যে নাই। তখনকার টাইমে সবাই মিলে আমরা সংগঠন একটাই করছি, সেটা কি আমরা রফিকুল আমিন স্যারের পক্ষে সংগঠন সবাই। এই 6টা সংগঠন একটাই, কারণ আমরা দেখেছি যে এরা অলরেডি তাদের ইমান নষ্ট হয়ে গেছে। হঠাৎ করে আরেকজন আইসা এখন মেন্টর হয়ে গেছে, তাদের মেন্টর এখন নাই, তারা আবার মেন্টর মানেও না। এখন আবার দেখি কিছু লোকের রফিকুল আমিন স্যারের আবার আশেপাশে ঘুরে। তো নো প্রবলেম, আমরা ওয়েলকাম করি সবসময় যে মানুষ তার ভুল বুঝতে পারবে, হইতেই পারে। তো আমার বক্তব্যটা হলো সিম্পল ভাই, 6টা সংগঠন আমরা সবাই আছি, আমরা সবাই এখন ইউনাইটেড, আমরা এখন বিভক্ত নাই। তবে যারা বিভক্ত করে দিচ্ছে, সংগঠনগুলোকে বিলুপ্ত করে দিতে চাইছিল, তারা ব্যক্তিগতভাবে বিলুপ্ত হয়েছে, কিন্তু সংগঠনগুলো সবগুলো আছে। সংগঠনের কোনো ইয়ে নেই, সংগঠন প্রত্যেকে তার কার্যক্রম অবশ্যই রফিকুল আমিন স্যার হওয়ার পর তারা তাদের কার্যক্রম চালাবে। তবে আমরা সবাই এখন রফিকুল আমিন স্যারের পক্ষে আছি, সবটাই বাস্তব। কারণ আমরা দেখেছি রফিকুল আমিন স্যার 5 বছরের তো দেখা হয়ে গেল। তো যারা বলেছিল এতদিন ব্যবসা চালু করবে, কোম্পানি মানে কি বলে মামলা চালু করবে, এই করবে, তো এরা গত 5 বছরে তো এটা কিছু করলো না। আর দুঃখজনক হলো জানেন, যদি তারা অল্প টাকাও যদি মামলার জন্য বিনিয়োগ করতো তাইলেও কিন্তু আমরা কিছু বলতে পারতাম না। ইন্টারেস্টিং হলো তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপই নিতে পারে নাই। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, রফিকুল আমিন স্যারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমাদেরকে আরো ধৈর্য ধরা লাগবে, এর একটু কিছুই করে না। 12 বছর যদি ধৈর্য ধরতে পারছি, আর কটা দিন ধৈর্য আমরা ধরতেই পারবো, কারণ ধরতেই হবে আমাদেরকে, এছাড়া আমাদের বিকল্প নাই। ইনশাল্লাহ রফিকুল আমিন স্যার মুক্তি পাবেন, এবং স্যারের জন্য দোয়া করবেন, স্যার যেন সুস্থভাবে যেন আমাদের মাঝে ফিরে আসে। এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ ওনার মতো একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, উনি আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আমাদের বিশেষ প্রয়োজন। এবং আমরা যারা ওনাকে কেন্দ্র করে আসি, ওনার আইডিয়া, ওনার সাপোর্ট নিয়ে আমরা দেশে একটা বিজনেস এবং আন্তর্জাতিকভাবে আমরা একটা বিজনেসের ব্যাপারে আমরা এগিয়ে যাব, এটাই আমাদের প্ল্যান। তো এই হলো ব্যাপার, আপনারা সবাই দোয়া রাখবেন। সবাই সবার জায়গা থেকে, আবারও বলছি, সবাই সবার জায়গা থেকে আপনি দায়িত্ব পালন করেন। ডেস্টিনি থেকে আপনি যে শিক্ষা পেয়েছেন, মানুষকে কিভাবে সেবা দিতে হয়, মানুষের সাথে কিভাবে রিলেশন বিল্ড করতে হয়, মানুষকে কিভাবে কমিউনিকেট করতে হয়, এই বেসিক যে স্কিলগুলো আপনার মধ্যে তৈরি হয়েছে, এই স্কিলগুলো আপনি আপনার চাকরি স্থলে, আপনার ব্যবসা স্থলে কাজে লাগে, আপনি ওখানেও ভালো করেন। কিন্তু আপনি ভবিষ্যতের জন্য আবার এটা মাথায় রাখেন, কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটা মানুষ তার জীবনে তখনই সত্যিকার অর্থে সফলতা জায়গা যেতে পারে যখন তার বর্তমানে একটা কাজ করে সে টিকে থাকে এবং ভবিষ্যতের জন্য সে কাজ করে। তো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ডেস্টিনির বিজনেসটা আমাদের জন্য একটা ফিউচার বিজনেস সিস্টেম। ইনশাআল্লাহ রফিকুল আমিন স্যার মুক্তি পাবে, আমরা আবার আমাদের আঙ্গিনাটা সরব হবে, এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস ইনশাআল্লাহ। জি, মামলা শেষ হবে, তারপরে ডেস্টিনি চালু হবে। এর আগে বর্তমান বোর্ড আছে, তারা নাকি বলতেছে, আমরা চারিদিকে শুনতেছি ব্যবসা চালু হবে। এখন ব্যবসা চালু হওয়ার যে বেসিক জিনিসগুলো আছে তারা করুক, আমাদের আপত্তি নেই, আমরা তো চাই। ব্যবসা চালু হলে তো আমারই সুবিধা বেশি আল্লাহর রহমতে। আপনারা যারা দেখছেন ডায়মন্ডের যারা আছে তাদের মধ্যে অন্তত মানে ডায়মন্ড ব্যক্তিগতভাবে আছে 84 জন। তো 84 জন যারা ডায়মন্ড, এর মধ্যে ট্রিপল ডায়মন্ড কয়জন আছে? তো ট্রিপল ডায়মন্ড আছে হলো আমাদের সিরাজুল মনির ভাই আছে। আমার বিশ্বাস যে এরপরে হয়তো আমি কয়েকজনের মধ্যে আমি ট্রিপল ডায়মন্ড আমি আত্মপ্রকাশ করতাম। তো সুতরাং আমি হাতে কোনো, আমি যদি বলি এরকম 50 জনের ভিতরে না, তা আরো ক্লোজ টু থাক আমার একটা জায়গা তৈরি হয়েছিল। তো সুতরাং এটা নিয়ে কোনো সে নেই ভাই, ওই জিনিসগুলো আমাদের অভিজ্ঞতা। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন, রফিকুল আমিন দোয়া রাখবেন। ইনশাল্লাহ এই প্রতি সপ্তাহে এই লাইভগুলি চলতে থাকবে। আর আপনারা জানেন যেহেতু আগামী সোমবার আমাদের কি বলে ঈদুল আজহা, তো সবাইকে এই ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি।
এবং ঈদ পরবর্তী আপনাদের সাথে আশা করি আলোচনা হবে। তো ঈদুল আজহা আমাদেরকে শিক্ষা দেয় যে কিভাবে স্যাক্রিফাইস করে আনন্দে থাকতে হয়। তো আমরা আশা করেছিলাম যে হয়তো মামলাটা দ্রুত শেষ হয়ে যাওয়ার কথা, আর মানে ক্লোজ টু, যেহেতু আরেকটু দেরি হচ্ছে, কিছুই করে না, আমাদেরকে স্যাক্রিফাইস করাই লাগছে। এখন স্যাক্রিফাইসের আনন্দটা সবার জীবনে আসুক এবং সেই আনন্দটা কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনে আমরা সার্বিকভাবে দায়িত্ব পালন করে আমরা আমাদের জীবনে সফল হব, এই শুভকামনা সবার প্রতি রাখছি। আমার জন্য দোয়া রাখবেন, ইনশাল্লাহ বারবার আপনাদের সাথে দেখা হবে, সফল আমরা হব ইনশাল্লাহ। তো আজকের মতো লাইভ প্রোগ্রামটি এখানে সমাপ্তি টানলাম। আল্লাহ হাফেজ সবাইকে।